আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। ক্যাশলেস সোসাইটি হলে বছরে রাজস্ব আয় বাড়বে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা। সেই সাথে কমবে দুর্নীতি। রবিবার ইসলামী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম-ক্যাশের রিব্র্যান্ডিং অনুষ্ঠানে এমন কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। এ সময় তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ায় এখন মূল লক্ষ্য। দেশের সব শ্রেণীর মানুষকে কিউআর কোডের আনতে হবে জানিয়ে তিনি বলেন, উদ্যোক্তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে কিউআর কোড। ক্যাশলেস লেনদেনে প্রতি বছর 20,000 কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান তিনি। এ সময় দেশের সকল ইসলামী ব্যাংকে শরিয়া ভিত্তিক প্রিন্সিপাল মেনে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান গভর্নর। তিনি বলেন, 3 কোটি গ্রাহকের ইসলামী ব্যাংক এম-ক্যাশে পারে সাফল্য, বিনিয়োগ আনতে ধৈর্য ধরতে। লাইভে ঢোকেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ গঠন করা। সেই আলটিমেট অবজেক্টিভে যেতে হলে আমাদেরকে অবশ্যই আরো অনেক আমাদের চ্যানেলগুলো অনেকগুলো আমাদের তো কনভেনশনাল চ্যানেল যেটা ব্যাংকের যে অ্যাপগুলো আছে সেটা তো আরো পপুলার করতেই হবে সব ব্যাংকের, ইনক্লুডিং ইসলামিক ব্যাংকের যে অ্যাপটা আছে সেটা পপুলার করতে পারবেন এবং সেটা আরো অনেক দূর নিয়ে যেতে পারবে আপনাদের। রাজধানীর আগারগাঁওয়ে চলছে জাতীয় রাজস্ব বোর্ডে বিকাশের মাধ্যমে ডিজিটাল কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে কথা বলছেন এনবিআর চেয়ারম্যান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রত্যেকেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে তাদের টাকাগুলো পাঠায়, সেটা গৃহকর্মী হোক, আমাদের সেলাই কর্মী হোক, অথবা আমাদের এখানে যারা শ্রমজীবী মানুষ আছেন, নাগরিকরা আছেন, তারা কিন্তু তাদের গ্রামে এটা পাঠায়। তারা কিন্তু ক্যাপচার করেছে, কিন্তু আমাদের যারা স্মার্ট লোকজন তারা এখন পর্যন্ত এটাকে ক্যাপচার করতে চাচ্ছে না। এত সুবিধা থাকা সত্ত্বেও তাকে টাকা নিয়ে যেতে হচ্ছে না, অথবা ব্যাংকে পে অর্ডার করার জন্য লোক পাঠাতে হচ্ছে না। আপনার যত লোকজন যাতায়াত করবে তত আমি পরিবেশ নষ্ট করছি, কারণ আমার ফুয়েল পড়াবে, তত আমি ডলার পড়ছি। আমার হার্ড আর্ন রেমিটেন্স, যেটা আমাদের কষ্ট করে আমাদের কি বলে প্রবাসী কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে যে হার্ড আর্ন ডলার আমাকে রেমিট করতেছে, সেটা দিয়ে আমি তেল কিনে সেটা পোড়াচ্ছি অহেতু। রাস্তায় জ্যামের মধ্যে বসে বসে তেল পোড়াচ্ছি, তার মানে আমি ডলার পোড়াচ্ছি। এটা কিন্তু কমে যাবে। আমার আলটিমেটলি সব দিক থেকেই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কস্ট সেভিং সব দিক থেকে এটা আমাদেরকে উপকার করবে। তা আমরা কতগুলো জিনিস এখানে এনশিওর করতে চাই, সেটা হলো যেটা বললাম যে যেমন আমাদের অর্থ বিভাগের প্রতিনিধি বলেছে প্রায় 200-র মতো গভর্নমেন্ট রেভিনিউ এখন আমাদের এই চালানে আমরা জমা দিতে পারি। এর বাইরে কিছু ম্যানুয়াল চালান এখনো আছে। আমি মনে করি ম্যানুয়াল চালান পুরোটাই বন্ধ করে দেওয়া উচিত। এবং এখানে আরেকটা বড় প্রবলেম আছে যেটা আমরা ফেস করি আমাদের কিছু বিভিন্ন ছোটখাটো ইয়েতে রেভিনিউর দিক থেকে, সেটা হলো 2018 সালে আমরা যে নতুন 56 ডিজিটের ইকোনমিক কোড করলাম এবং 7 ডিজিটের, আগে 4 ডিজিটের আমাদের ইকোনমিক কোড ছিল, এখন আমরা করছি 7 ডিজিট। এই যে নতুন কোড 2018 সালে বাস্তবায়ন করলাম, 26 সালে এসে এখনো দেখি পুরনো কোডে 4 ডিজিটে জমা দেওয়া হচ্ছে। 4 ডিজিটে জমা দেওয়ার পরে যেটা হয়, এটাকে আবার কনভার্ট করতে হয় 7 ডিজিটে। এই টাকাটা কিন্তু আমি রিয়েল টাইমে আমার পিকচারে পাই না, ফলে আমাদের কালেকশন ফিগার দেখাতে একটু অসুবিধা হয়। এটা আমরা অনেকবার অনুরোধ করেছি ফাইন্যান্স ডিভিশনকে, এখন ক্যাটেগরিক্যালি চিঠি দিয়ে বলতে হবে আর কেউ 4 ডিজিটের ওল্ড কোড দিয়ে টাকা জমা দিতে পারবে না। অনেক লম্বা সময়, কত বছর, 18 থেকে এখন 26, 8 বছর। 8 বছর পর্যন্ত তো আমি এই পুরনো কোড ক্যারি করা দরকার না। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যেটা নিয়ে আমাদের সবাই কনসার্ন, আমরা যেহেতু মাইক্রো লেভেলে টিডিএস এর টাকা প্রত্যেক ট্যাক্স পেয়ারকে ক্রেডিট দিতে হবে, এটা এতদিন পর্যন্ত সার্টিফিকেট নির্ভর ছিল এবং এটা কারেক্ট, কারণ তখনকার দিনে একটা চালানে জমা দিত এবং সবাই সার্টিফিকেট দিবে। আমরা ডিজিটাইজেশনকে ব্যবহার করে
এখান থেকেও পরিত্রাণ চাই। অলরেডি আমরা দেখেছি যে ইটিডিএস এর মাধ্যমে যেভাবে একসাথে কয়েক হাজার ক্লায়েন্টের পক্ষে একবারে টাকা জমা দেওয়া যায় এবং সেই ইনফরমেশনটা ইটিডিএস ইয়েতে চলে আসে, এটাকে আমরা আরো অ্যাডভান্স করতে চাই। অলরেডি আমরা কাস্টমস পয়েন্ট থেকে কিন্তু এটা ট্রায়াল দিয়ে দেখেছি যে চালান একটা জমা হবে, কিন্তু যতগুলো আলাদা আলাদা কোড প্রয়োজন সেই কোডে কিন্তু অটোমেটিক্যালি সাব চালান তৈরি হয়ে যায়, এবং এটা কিন্তু আমরা কাস্টমস থেকে করে দেখেছি। তার মানে যদি এক্সেল ডাটা থাকে, সে ফর এক্সাম্পল একজন এমপ্লয়ার এক মাসে তার 5,000 এমপ্লয়ির টাকা জমা দিবে একটা চালানে, ওনার যদি 5,000 এমপ্লয়ির রেকর্ড তো ওনার পেরোলে থাকবেই, এবং এটা যদি উনি একটা নির্দিষ্ট ফরম্যাটে ডাটাটা মেনটেন করেন ওনার এক্সেল ফাইলে, তাহলে দর্শক, আমরা ছিলাম রাজধানীর রাজস্ব ভবনে, যেখানে কথা বলছিলেন এনবিআর চেয়ারম্যান। দেশে এডিবি বাস্তবায়নের হার গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। স্থবির হয়ে আছে দেশি বিদেশি বিনিয়োগও। এমন বাস্তবতায় অর্থনীতি এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে, বিনিয়োগ ও কর্মসংস্থান নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সুদের হার বাড়িয়ে নয়, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ ঠিক রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। অর্থ বছরের প্রথম 5 মাসে রাজস্ব আদায়ে 15% প্রবৃদ্ধি অর্জন হলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। ঘাটতি দাঁড়িয়েছে 24,500 কোটি টাকা। এমন পরিস্থিতিতেও সংশোধিত বাজেটে 24,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। বছরের শুরুটায় অর্থাৎ জুলাই মাস থেকে সংস্থাটির মতে সরকারি বেসরকারি সব ক্ষেত্রে দেশে এখন স্থবিরতা চলছে। এডিবি বাস্তবায়ন নেমেছে গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। আশঙ্কাজনক হারে কমেছে দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান। সরকারি ব্যয়ের ক্ষেত্রে বাস্তবায়নটা হচ্ছে গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। 2006 অর্থ বছরের যে প্রথম যে কয়েক মাসে জুলাই সেপ্টেম্বর মাসের যদি আমরা দেখি যে এডিপি বাস্তবায়নের হার 11.5%, যেটা কিনা 10 বছরের মধ্যে সর্বনিম্ন। মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় না আসা দুঃখজনক বলে মনে করছেন তিনি। বলেন, শুধুমাত্র সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য পণ্যের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় নজর দিতে হবে। নিয়ন্ত্রণ করে আমাদের এই মূল্যস্ফীতি কমানো যাবে না। সুদের হার বাড়িয়ে শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। কতগুলি বিষয়, সাপ্লাই সাইড সরবরাহজনিত বাধা দূর করার জন্য বাজারে যে মজুদদারি আছে সেটাকে কঠোরভাবে দমন করতে হবে। প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী কার্যকর করার কথা আমরা বলেছি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, কৃষকদের। এদিকে বৈদেশিক ঋণের ফাঁদে পড়ার শঙ্কার দিকে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। সিপিডি বলছে, তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দরকার রাজনৈতিক সরকারের হস্তক্ষেপ। আন্দোলন চলছিল। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দেশে এডিবি বাস্তবায়নের হার গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। একই সাথে অর্থনীতিতে একটা স্থিতিশীলতা থাকা সত্ত্বেও রাজস্ব ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তার ঝুঁকি, দুর্বল ব্যাংকিং খাত, বিদেশি বিনিয়োগ, জ্বালানি সংকট এবং বৈদেশিক খাতের অনিশ্চয়তা রয়েছে। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ে বাড়ানো, উন্নয়ন ব্যয়ের স্বচ্ছতা জোরদার ও ঘাটতি অর্থায়ন কিভাবে সম্ভব এবং নির্বাচন পরবর্তী সময়ে নীতি ধারাবাহিকতা ও সুশাসন কিভাবে নিশ্চিত করা যাবে, এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন পিটিআরসির চেয়ারম্যান জনাব মাজিদুল হক, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনা পর্বে। আমরা যে বিষয়টি দেখলাম প্রতিবেদনে এবং যে বিষয়টি আপনাকে শুনলেন, সেটির মধ্যে যে বিষয়টি, যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করলাম, তার মধ্যে একটি হচ্ছে দেশে এডিবি বাস্তবায়নের হার কমে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে গত 10 বছরের মধ্যে। এটির কারণ কি এবং এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এই প্রকল্পগুলো এখন ধীর গতিতে মানে এখন স্থবিরতার ভিতরে পড়ে গেছে এক প্রকার। খুব লো রেটে এখন বাস্তবায়ন, এটা আমরা মানছি বা দেখছিও। এটার পিছনে আসলে দেখেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটা বাস্তবায়ন করা হয় দেশীয় ঋণ এবং বৈদেশিক ঋণে।
আমরা যদি বৈদেশিক ঋণের দিকে তাকাই, যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে বা বিগত সালে হয়েছে সেগুলোর অবস্থা কি? কারণ অনেক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেই প্রকল্পগুলো এক্সপেক্টেড রিটার্ন কিন্তু আসতেছে না। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে উন্নয়ন প্রকল্প যে আমরা বৈদেশিক ঋণ নিয়ে করছি, এখন তো বাংলাদেশ ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে যে আমরা যে ঋণগুলো নিই সেটা হচ্ছে যে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সংস্থা থেকে আমরা ঋণগুলো নিই। তো দ্বিপক্ষীয় ঋণে বাংলাদেশ বিগত 15 বছরে দ্বিপক্ষীয় ঋণে বেশি নজর দিয়েছে। দ্বিপক্ষীয় ঋণের যে আপনার ডিসঅ্যাডভান্টেজ কোনগুলা, অসুবিধা কোনগুলা, কেন নজর দিল এই দেশ? কারণ হচ্ছে যে দেখেন, বিগত 15 বছরে আপনার জাপান, আপনার রাশিয়া, আপনার চীন, ভারত, আপনার বিশেষ করে ভারত, চীন এবং রাশিয়া থেকে যে ঋণটা নেওয়া হয়েছে বিগত 15 বছরে 1/3 নেওয়া হয়েছে এই 3টা দেশ থেকে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন দ্বিপক্ষীয় ঋণে কেন আমরা গেছি, রাজনৈতিক সরকার দ্বিপক্ষীয় ঋণে কেন গেল? বহুজাতিক সংস্থাগুলো থেকে ঋণ না নিয়ে, বহুপক্ষীয় সংস্থা থেকে ঋণ না নিয়ে কেন আমরা দ্বিপক্ষীয় ঋণে কেন আমরা জড়ালাম? দেখেন যে বৈদেশিক ঋণ নীতি রয়েছে, জাপানের একটা ঋণ নীতি রয়েছে, চীনের একটা ঋণ নীতি রয়েছে, রাশিয়ার রয়েছে, ভারতের রয়েছে। জাপানের প্রথম ঋণ নীতি কি ছিল? জাপানের ঋণ নীতির মূল উদ্দেশ্য হচ্ছে যে তার বিজনেস এক্সপ্যানশন করা, তার বিনিয়োগ, তার রপ্তানি বাড়ানো। এক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান কিন্তু ঋণ কন্টিনিউ রেখেছে, তার কারণ জাপানের অর্থনীতিটাকে মানে ঠিক রাখার জন্য, সচল রাখার জন্য কিন্তু জাপানের এটা ঋণ নীতি। সুতরাং জাপান ঋণ দিবে তার নীতি অনুযায়ী। আমরা চীনের কাছ থেকেও ঋণ নিয়েছি। চীনের নীতিটা কি? চীনের ঋণ নীতির প্রথম ছিল কিন্তু একটা মানবিক ঋণ নীতি ছিল তার, কিন্তু 1980 সালের পরে চীনের ঋণ নীতিটা কিন্তু আবার পরিবর্তন হয়ে গেছে, সেটা বাণিজ্যিক হয়ে গেছে। চীনের ঋণ নীতি এখন হচ্ছে আপনার যেটা হয়েছে যে চীনের সাথে যদি আপনি যদি ঋণ নিয়ে যদি চুক্তি করেন, তাহলে সে দেশের ঠিকাদার, সে দেশের পরামর্শক, সে দেশের আপনার যারা অ্যাসেসমেন্ট করবে প্রকল্প, তাদেরকে নিতে হবে। তাহলে চীনের 1994 সালে চীনের এক্সিম ব্যাংক যখন হলো, চীনের এক্সিম ব্যাংকের মাধ্যম দিয়ে কিন্তু ওই এক্সিম ব্যাংক কিন্তু ঠিকাদারও নিয়োগ করতো। এর জন্য বাংলাদেশের আজকে ঋণ এক্সপেন্সিভ হয়ে গেছে। আরেকটা বিষয় বলি, ভারতের যে ঋণ নীতি, যে লাইন অফ ক্রেডিটের মাধ্যম দিয়ে যে আমরা ঋণগুলো নিচ্ছি ভারত থেকে, সেই লাইন অফ ক্রেডিটের আন্ডারে যে ঋণগুলো নিচ্ছি 70% পণ্য এবং সেবা কিন্তু ভারতের কাছ থেকে আমাদের কিনতে হয়। সুতরাং বৈদেশিক ঋণ নীতির মাধ্যম দিয়ে যে আমরা ঋণগুলো নিচ্ছি, সেই ঋণগুলো আমাদের কতটুকু ফেভারেবল হচ্ছে, যে আমরা যে আজকে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে যাচ্ছি, যে সাপ্লায়ার্স ক্রেডিট ফার্মে যে আমরা ঋণগুলো নিচ্ছি, সেই ঋণগুলো বাংলাদেশের এখন যেটা হয়েছে গলার কাটা হয়ে গেছে। কারণ অনেক প্রকল্প আপনার এক্সপেক্টেড রিটার্ন দিচ্ছে না, অনেক জায়গায় আপনার রেলওয়ে প্রজেক্ট করা হয়েছে কিন্তু সেখানে ট্রেন মানে আপনার স্টেশন করা হয়েছে, রেল লাইন করা হয়েছে কিন্তু সেখানে ট্রেন থামতেছে না। তো সুতরাং আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে আজকে স্লোথ হলো, আজকে অ্যাসেসমেন্ট করে দেখা হচ্ছে যে জনবান্ধব যে প্রকল্পগুলো আমরা কতটুকু নিতে পারি। কারণ প্রকল্প তো জনবান্ধবও নেওয়া হয়েছে, রাজনৈতিকভাবেও প্রকল্পগুলো নেওয়া হয়েছে। সুতরাং রাজনৈতিক প্রকল্পগুলো কিন্তু আপনার মানে এক্সপেক্টেড রিটার্ন দিচ্ছে না। দ্বিতীয় নম্বর কথা হলো যে আজকে বাংলাদেশের যে ঋণের পরিমাণ, যে ঋণের ভার মানে কিভাবে সামাল দিবে, তার কারণ হচ্ছে যে আপনি ঋণ পরিশোধ করবেন কিভাবে? আপনার এক্সপোর্ট আর্নিংস তো কমে যাচ্ছে দিনে দিনে। আপনার বাংলাদেশের যে মোট এক্সপোর্ট আর্নিংস এর 192% কিন্তু বৈদেশিক ঋণ। তাহলে যে হারে আপনার বৈদেশিক ঋণ বাড়ছে, সে হারে তো আপনার কর জিডিপি রেশিও বাড়ছে না, রাজস্ব আয় বাড়ছে না, সে হারে আপনার এক্সপোর্ট ইনকাম বাড়ছে না, আপনার বিনিয়োগ বাড়ছে না। তাহলে তো বাংলাদেশ সামনের দিনে যেটা হয়েছে যে চীনের কাছ থেকে আপনার দক্ষিণ আফ্রিকার অনেক দেশ ঋণ নিয়ে তারা বিপদগ্রস্ত হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ যদি ঋণ পুনর্গঠনে না যায়, বাংলাদেশ, এবং আপনি নিশ্চয় জানেন বিশ্বব্যাংক IMF বলছে যে বাংলাদেশের যে আজকে ঋণের যে আপনার ঝুঁকি, সেটা আপনার নিম্ন থেকে মধ্যমে চলে এসেছে। সুতরাং IMF বলছে যে হ্যাঁ, ঋণ টু জিডিপি রেশিও 55% ভিতরে থাকলে আনাপ নিরাপদ অবস্থানে আছে, বাংলাদেশের হয়তো আছে 40%-এর কাছাকাছি। কিন্তু যে হারে আপনার ঋণ টু জিডিপি রেশিও যে হারে বাড়ছে, সে হারে কি এক্সপোর্ট টু মানে আমার এক্সপোর্ট আয় বাড়ছে কিনা, রপ্তানি আয় বাড়ছে কিনা, আমার রাজস্ব আয় বাড়ছে কিনা, আমার FDI বাড়ছে কিনা, সেগুলোকে খেয়াল করতে হবে। তার কারণ হচ্ছে যে ঋণ রিপেমেন্ট তো আমাকে করতে হবে, শুধু আসলে ঋণ রিপেমেন্ট করতে হবে। এই ফাঁদ থেকে কিভাবে বের হওয়া যায়? এই ফাঁদ থেকে, ঋণের ফাঁদ থেকে বাংলাদেশ বের হওয়ার জন্য যেটা করতে হবে, যে সামনের দিনে যে প্রকল্পগুলো নিতে হবে, সেই প্রকল্পগুলো নিতে হবে জনবান্ধব প্রকল্প। যে প্রকল্প বিনিয়োগ করে আপনার আয় আসবে না, সে প্রকল্প হাতে নেওয়া যাবে না। তৃতীয় নম্বর কথা হলো, দেখেন বাংলাদেশের অনেক প্রকল্প, এটা নীতির অভাবে বাংলাদেশের অনেক প্রকল্প আপনার নেওয়া হয় বৈদেশিক ঋণে, যেটা আপনার বৈদেশিক ঋণে নেওয়ার কথা না।
সেই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে বৈদেশিক ঋণে। এটা বাংলাদেশের একটা দুর্বলতা রয়েছে। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ঋণ পুনর্গঠন করতে হবে, আপনার সুদের হার যাতে আমরা কম দিতে পারি এবং আমাদের জন্য গ্রেস পিরিয়ডটা যেন বাড়িয়ে নিতে পারি। আরেকটা নিশ্চয় আপনি খেয়াল করছেন, নিশ্চয় আপনি জানেন, সেটা এলডিসি গ্রাজুয়েশনকে কেন্দ্র করে ঋণের সুদের হার কিন্তু সামনের দিনে বেড়ে যাবে। তাহলে বাংলাদেশের যেখানে রপ্তানি আয় কম, বিদেশি বিনিয়োগ কম, রাজস্ব আয় কম, তাহলে হাউ টু রিপেমেন্ট। আরেকটা বিষয় হচ্ছে প্রবাসী আয়, যেটা প্রবাসী আয় আমরা বলছি যে বেড়েছে, 2025-এ প্রবাসী আয় অনেক বেড়েছে, ঠিক আছে, আমার রিজার্ভ বাড়ছে এটার সাথে সাথে, কিন্তু বিগত 10-12 বছর 15 বছর ধরে 10 থেকে 12টা প্রবাসী বাজার বন্ধ হয়ে গেছে। তাহলে প্রবাসী বাজারও সংকুচিত হচ্ছে। তাহলে একমাত্র বাজার বলতে আমি দেখছি যে সৌদি আরব, আমি সংযুক্ত আরব আমিরাত বলেন, ইরান বলেন, আপনার মধ্যপ্রাচ্যের অনেক বাজার সংকট দেখা দিচ্ছে, মালয়েশিয়ার বাজার সংকট দেখা দিচ্ছে। নতুন নতুন বাজারে আমরা দক্ষ এমপ্লয়িরা যেতে পারছে না, ওয়ার্কাররা আমরা পাঠাতে পারছি না। এমনকি দক্ষিণ কোরিয়ার যে কোটা, সেই কোটাও কিন্তু বাংলাদেশ ফিল আপ করতে পারে না, যেটা নেপাল ফিল আপ করে। তাহলে আমার সব দরজাগুলো তো আস্তে আস্তে আমার বৈদেশিক ঋণ যে আমি পরিশোধ করব, সেই পরিশোধ করা সব দরজাগুলো তো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে আপনার রাজনৈতিক সরকার সামনে আসছে, একটা নতুন সরকার সামনে আসছে, সামনে নতুন সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান, নতুন বড় চ্যালেঞ্জ হচ্ছে যে দারিদ্র দূরীকরণ, এবং আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার ঋণ রিপেমেন্ট। আপনার বৈদেশিক যে ঋণ যে আপনার আজকে পুঞ্জীভূত হয়েছে, সেই ঋণটা আমি কিভাবে রিপেমেন্ট করব, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় তো আপনি লক্ষ্য করেছেন যে আমাদের প্রতিবেদনে বলেছে এবং সিপিটি বলছে যে বিনিয়োগে ইতিহাসে বিনিয়োগও সর্বনিম্ন পর্যায়ে। এই যে নিম্ন পর্যায়ে একটা বিনিয়োগের অবস্থা, এখন আস্থাহীনতায় ভুগছে ব্যবসায়ীরা, উদ্যোক্তারা, এটির আসলে কারণ কি এবং এটি থেকে আসলে কিভাবে উত্তরণ হবে বলে মনে করেন? জি দেখেন, যে দেশে অর্থনৈতিক অস্থিতিশীলতা, যে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান থাকে, সে দেশে কিন্তু বিনিয়োগ বাড়ে না। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা একটু ভিয়েতনামের দিকে যাই। ভিয়েতনাম স্বাধীন হয়েছে 1975 সালে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আজকে ভিয়েতনামের আপনার রপ্তানি আয় কত? 400 বিলিয়ন ইউএস ডলারের উপরে, বাংলাদেশ হচ্ছে 50 বিলিয়নের কাছাকাছি। আজকে ভিয়েতনামের এফডিআই আসে কত? প্রতি বছর 20-30 বিলিয়ন 40 বিলিয়ন এফডিআই আসতেছে, বাংলাদেশের এফডিআই আসতেছে 1-1.5 বিলিয়ন। তাহলে কেন হয়েছে এটা? তাহলে এটা কি ভিয়েতনামের রাজনৈতিক সদিচ্ছা ছিল? ভিয়েতনামের সরকারের সদিচ্ছা ছিল। ভিয়েতনামে 1986 সালে ডয়মাই অর্থনীতি সংস্কার করার মাধ্যম দিয়ে ভিয়েতনাম কিন্তু আজকে এগিয়ে গেছে। সেই ভিয়েতনাম আজকে থাইল্যান্ডকে ক্রস করে চাল রপ্তানি করছে, আপনার ব্রাজিলকে ক্রস করে কফি রপ্তানি করছে, সিঙ্গাপুরকে ক্রস করে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি বাড়িয়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশ কেন পারলো না? বাংলাদেশে অপরপক্ষে বাংলাদেশে বেড়েছে দুর্নীতি আর টাকা পাচার, দুঃখজনক একটা। সুতরাং আপনার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করার জন্য যে জিনিসগুলো দরকার, সেটা দেখেন, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ভিতরে বিনিয়োগ ঝুঁকির দেশের ভিতরে একটা অন্যতম হয়ে গেছে। আপনার 230টা কান্ট্রির ভিতরে এর অবস্থান হয়তো 194তম। তো সুতরাং উগান্ডা থেকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ খারাপ হয়ে গেছে, দুঃখজনক একটা। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ তো এমনিতেই লোয়েস্ট, 7% নিচে নেমে আসছে। কারণ কি শুধুমাত্র রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতা? অবশ্যই প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ যখন আপনার কমে যায়, সেটা হচ্ছে যে আপনার ব্যাংকিং এর একটা সংশ্লিষ্টতা রয়েছে, কারণ রাজনৈতিক অস্থিরতা তো আছেই। এটার পাশাপাশি যেটা হয়েছে যে আপনার পলিসি রেট আমি বাড়িয়ে রেখেছি মূল্যস্ফীতি কমানোর জন্য, কিন্তু এটা আমি আসতেছি মূল্যস্ফীতি কমানোর জন্য শুধু পলিসি রেটই কাজ করবে কিনা। কিন্তু আমি এদিক থেকে যদি ব্যাংক সংশ্লিষ্ট একটা বিষয় রয়েছে, আজকে বাংলাদেশের ব্যাংকিং খাত খুব নাজুক অবস্থার ভিতরে পড়ে আছে। বাংলাদেশের ব্যাংকিং খাত দক্ষিণ এশিয়ার ভিতরে একটা খারাপ অবস্থার ভিতরে, শোচনীয় অবস্থার ভিতরে পড়ে আছে। এই ব্যাংকিং খাতের আপনার ক্যাপিটাল শর্টফল আপনার 24টা-25টা 2 ডজন ব্যাংকের ক্যাপিটাল শর্টফল রয়েছে। তো সুতরাং যে দেশের আপনার 30টা ব্যাংকের কাছাকাছি ক্যাপিটাল শর্টফল রয়েছে 2 ডজন ব্যাংকের, সেই দেশে ওই ব্যাংকগুলো কিভাবে বিনিয়োগ করবে? সুতরাং বিনিয়োগের দরজা তো আপনার আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, কারণ ব্যাংক ভিত্তিক অর্থনীতিতে যদি আপনি ব্যাংকের হেলথ ভালো না থাকে, তাহলে তো বিনিয়োগ, ওই ব্যাংকগুলো তো আর বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা পলিসি রেট বাড়াচ্ছি মূল্যস্ফীতি কমানোর জন্য, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কি হয়েছে? সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে সমস্ত দেশে মূল্যস্ফীতি বেড়েছিল, ওই সমস্ত দেশে তো আপনার মূল্যস্ফীতি এখন কম। এমনকি আপনার শ্রীলঙ্কা পর্যন্ত মূল্যস্ফীতি কন্ট্রোল করতে সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ কেন পারলো না? বাংলাদেশের বিষয় হলো যে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটা এখনো পর্যন্ত দুর্বল। বাংলাদেশের যে আপনার যে অবকাঠামো যে বিষয়গুলো রয়েছে, যে আপনার একটা প্রোডাক্ট আপনার পাইকারি বাজার থেকে, আপনার লোকাল মার্কেট থেকে যে আমি রাজধানীতে নিয়ে আসবো একটা পণ্য, সেটার যে
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি আমার সঠিক আছে কিনা, আমার স্মার্ট আছে কিনা, আমার সেটা কি সাদামুক্ত হয়েছে কিনা ওই রুটটা, সেটা তো আমাকে খেয়াল করতে হবে। সুতরাং আপনি একদিকে মনিটারি পলিসির মাধ্যম দিয়ে আপনি সুদের হার বাড়িয়ে দিয়ে আমি আজকে ব্যবসা বাণিজ্যকে আমি মানে স্থবিরতার ভিতরে ফেলে দিয়েছি, কিন্তু অন্যদিকে আপনি ফিসকাল পলিসিতে দেখেন, ফিসকাল পলিসিতে আমি হঠাৎ করে দেখা যাচ্ছে যে সামনে নির্বাচন, তাদের জন্য আমি বাড়িঘর তৈরি করার একটা প্রকল্প হাতে নিয়েছি, তাই না, আমি গাড়ি কেনার একটা প্রকল্প হাতে নিয়েছি, তাই না। তা এগুলো তো আপনার শুধু মনিটারি পলিসির দিকেই খেয়াল করলে হবে না, আমাকে ফিসকাল পলিসি থেকে খেয়াল করতে হবে মূল্যস্ফীতি কমানোর জন্য। এবং এটার সাথে যে আমার বাজার তদারকি রয়েছে, আরেকটা বিষয় বলি, দেখেন বাংলাদেশ কম্পিটিশন কমিশনের কাছে অনেক আইন রয়েছে, খুব শক্ত আইন রয়েছে বাজার মনিটরিং করার জন্য, আপনার পানিশমেন্ট দেওয়ার জন্য, যারা বাজারকে ডিস্টরশন করছে, এই ধরনের আইন কিন্তু বাংলাদেশ কম্পিটিশন কমিশনের কাছে রয়েছে। হয়তো নামে কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু নামে ইন্ডিভিজুয়ালের নামে একটা মামলা চলছে, কিন্তু বাংলাদেশ কম্পিটিশন কমিশন অলসো স্লিপিং এই বিষয়ে। সুতরাং আমি একটা কমিশন করলাম, সেই কমিশনও কিন্তু আমার তদারকি আমি তত দেখছি না। জি, জনাব মাজেদ, অর্থ বছরের প্রথম 5 মাসে আমরা দেখতে পাচ্ছি রাজস্ব আদায়ে 15% প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু লক্ষ্য পূরণের যে লক্ষ্যমাত্রা সেটি মানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। ঘাটতি দাঁড়িয়েছে 24,500 কোটি টাকা। এমন পরিস্থিতিতে মানে সংশোধিত যে বাজেট, সেখানে এই ঘাটতি সব মিলে আসলে লক্ষ্য পূরণ হবে কিনা এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানবো। তবে আমাদের সময় হলো একটি বিরতির পরে এসে আপনার কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করব। দর্শক, এ পর্যায়ে নিতে চাই আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকবে। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আলোচনা করছিলাম এডিবি বাস্তবায়নে 1 দশকের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বাংলাদেশ, এবং এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন মোহাম্মদ মাজেদুল হক, চেয়ারম্যান, পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার, PTERC। জনাব মাজেদ, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে আপনার কাছে প্রশ্ন ছিল যে রাজস্ব আদায়েও আমরা একটা দুর্বল অবস্থায় রয়েছে, এই বিষয়টি নিয়ে আপনার কাছে প্রশ্ন ছিল। তবে প্রশ্নগুলোর উত্তর নেওয়ার আগে আমরা একটু শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট একটু দেখে নিতে চাই। এই পর্যায়ে আমরা দেখতে চাই মুদ্রা বাজার এবং শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের সবশেষ অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 3টি সূচকে নিম্নমুখী রয়েছে। DSEX ইন্ডেক্স যেটি, সেটি 51 পয়েন্ট কমে অবস্থান করছে 4,947 পয়েন্টে। DS30 DSEX ইন্ডেক্স সরিয়াভিত্তিক সূচক যেটি, সেটি 8 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1002 পয়েন্টে। DS30 ইন্ডেক্স যেটি, সেটি 18 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1896 পয়েন্টে। 273 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। 54টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং 274টি কোম্পানির শেয়ারের দর কমেছে, এবং অপরিবর্তিত আছে 64টি কোম্পানির শেয়ারের দর। একই সাথে আমরা জানাতে চাই আজকের মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজার আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার 122 টাকা ক্রয়, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 138 টাকা ক্রয়, বিক্রি হচ্ছে 143 টাকায়। পাউন্ড 159 টাকা ক্রয়, বিক্রি হচ্ছে 166 টাকায়। চীনা ইউয়ান 16 টাকা ক্রয়, 18 টাকায় বিক্রি। সৌদি রিয়াল 32 টাকা ক্রয়, 33 টাকা 20 পয়সায় বিক্রি, এবং ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাতে চাই স্বর্ণ এবং রূপার দাম। স্বর্ণের বাজার আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম আজকে 2,27,856 টাকা। 21 ক্যারেটের দাম 2,17,573 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,86,449 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম 1,55,422 টাকা। এবং রূপার দাম দেখতে চাই। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাজারে রূপার দামের 22 ক্যারেটের রূপা যেটি, সেটির দাম প্রতি ভরির দাম রয়েছে 5,540 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 5,307 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,548 টাকা, এবং সনাতন প্রতি ভরি রূপার দাম 3,382 টাকা। আলোচনায় ফিরতে চাই আবারও। যে বিষয়টি নিয়ে আলোচনা প্রশ্ন ছিল যে রাজস্ব আদায়েও আমরা একটা মানে ঘাটতির মধ্যে রয়েছি, এই বিষয়ে যদি বলতেন যে কেন রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে আমরা পিছিয়ে আছি। বাংলাদেশের অধিকাংশ অর্থ বছরগুলোতে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি, এবং বাংলাদেশ যে অবস্থানে রয়েছে আজকে রাজস্ব আয়তে, কোর জিডিপি অনুপাতে যে অবস্থানে বাংলাদেশ আজকে অবস্থান করছে, এই কোর জিডিপি অনুপাত যদি আমি না বাড়াতে পারি, রাজস্ব আয় যদি আমি না বাড়াতে পারি, তাহলে সামনের দিনে আমার একটা
টেকসই অর্থনীতি দেখা কোনোভাবেই সম্ভব না। তার কারণ হচ্ছে যে দেখেন যে আমি সবসময় মানে প্রত্যক্ষ আয়কে ইগনোর করে আমি পরোক্ষ আয়ের প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছি। আমি যখনই টার্গেট বাড়িয়ে দিচ্ছে, লক্ষ্য বাড়িয়ে দিচ্ছে, তখন আমি আমদানি শুল্ক বাড়াচ্ছি, আমি বন্দরের শুল্ক বাড়াচ্ছি। তাহলে আমার যখন অ্যাটেনশন যখন থাকবে আমি পরোক্ষ আয়ের উপরে আমি রাজস্ব আয়ে আসবে আমার, এটা যখন আমার একটা ইন্টেনশন থাকবে অর্থনীতিতে বা পলিসি মেকারদের বা যারা আছেন দায়িত্বে, তাহলে আপনার ডাইরেক্ট ট্যাক্স থেকে আপনার ইনকাম করা সম্ভব হবে না। কারণ দেখেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত 1,10-15 লাখ টাকা 10-15 লাখ হচ্ছে টিনধারী, সেখান থেকে আপনার 40 লাখের বেশি দিচ্ছে না, জমা দিচ্ছে না। তারপরেও অনেকে আছে জিরো রিটার্নও জমা দিচ্ছে। দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশের যে আপনার ইলেকট্রিক ফিসকাল ডিভাইস বসানোর কথা ছিল প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দোকানে দোকানে বসানোর কথা ছিল সেই 2012 সালে, সেটা তো এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়েছে কিনা আমার মনে হয় না। আরেকটা বিষয় হলো দেখেন বাংলাদেশের একটা সংস্কৃতি গড়ে উঠেছে কর জগতে, সবাই আমরা কর অব্যাহতি চাই এবং বিদেশি যে কোম্পানিগুলো তাদেরকেও আমরা কর অব্যাহতি দিচ্ছি। ঠিক আছে, আমার এফডিআই আকর্ষণ করার জন্য, আমার কিছু কিছু সিচুয়েশন মেনটেন করার জন্য আমার কর অব্যাহতির প্রয়োজন রয়েছে, কিন্তু যে ইন্ডাস্ট্রিগুলো একসময় চাইল্ড ছিল তারা এখন প্যারেন্ট হয়েছে, তাদের আসলে কর অব্যাহতি দেওয়া কতটা জরুরি সেটাও আমাকে একটু দেখতে হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন যে আমি যখন কর জাল বাড়াতে না পারবো, আমি যখন ইন্ডিভিজুয়াল লেভেলে ট্যাক্স কালেকশন করতে যদি আমি ব্যর্থ হই, তাহলে কিন্তু আমার যে রাজস্ব আয় সেই রাজস্ব আয় বাড়বে না। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন খুব শোচনীয় অবস্থায় বিরাজ করছে, ক্যাপিটাল শর্টফলের ভিতরে রয়েছে, বাংলাদেশের অনেক ব্যাংক এখন লস করছে। তাহলে কর্পোরেট লেভেল থেকে যে আমি আজকে রাজস্ব আহরণ করতাম, তাহলে আমার প্রফিটটা হচ্ছে না, তাহলে ব্যাংক খাত থেকে আমি কিভাবে রাজস্ব আদায় করব? তাহলে ব্যাংক খাতে আজকে যে ব্যাংক খাত যে নাজুক অবস্থার ভিতরে পড়ে গেল, ব্যাংক খাতের যে আজকে খুব খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার জন্য দায়ী তো ছিল একটা রাজনৈতিক সরকার দায়ী ছিল। সেখানে ব্যাংক কোম্পানি অ্যাক্ট হচ্ছে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে একটা বিশেষ গোষ্ঠীর জন্য। সেই ফলাফল কিন্তু আসলে সব ফলাফলই আপনার রাজস্ব আয়ের উপরে এসে পড়ে এক প্রকার, এবং আমরা এটা দেখতেও পাচ্ছি, কারণ আপনি প্রফিট না হলে তো আপনি ট্যাক্স নিতে পাচ্ছেন না, তাই না? আচ্ছা, তাহলে আপনার রাজস্ব আয় বাড়ানোর জন্য যেটা আমরা করেছি, আমরা সংস্কার করেছি। অন্তর্বর্তী সরকার ফোকাস দিচ্ছে যে রাজস্ব বোর্ডকে আমরা সংস্কার করব, কিন্তু এই সংস্কারের মাধ্যম দিয়ে আপনার রাজস্ব, এবং এটা আইএমএফেরও একটা চা পাওয়া ছিল, কিন্তু রাজস্ব আয় কতটুকুন বাড়বে সেটা একটা বিষয়। আর আইএমএফের ঋণ কর্মসূচির সাথে যদি আমি একটু ট্যাগ করে দিই, আইএমএফের ঋণ কর্মসূচির ভিতরে যখন থাকে একটা দেশ, হ্যাঁ আইএমএফের অনেক কন্ডিশন আছে, তার ভিতরে এনবিআরকে সংস্কার করা হবে না, কিন্তু আইএমএফের ঋণ কর্মসূচির ভিতরে থাকলে যেটা দেখা গেছে, যেটা গবেষণায় যেটা দেখা গেছে, সেটা হচ্ছে যে ওই সমস্ত দেশে মূল্যস্ফীতি বেড়েছে, ওই সমস্ত দেশে রপ্তানি আয় কমেছে, আর ওই সমস্ত দেশে জিডিপি কমেছে। সুতরাং আপনার 1980-84 সাল থেকে 2010 সাল পর্যন্ত কিন্তু দুই গ্রিক অর্থনীতিবিদ এটা গবেষণা করে বলছেই যে যারা আইএমএফের ঋণ নিচে, ঋণ কর্মসূচিতে আছে, তাদের জিডিপি বেড়েছে 57%, আর যারা নাই তাদের জিডিপি বেড়েছে 75%। এবং তার কারণ কি? আইএমএফ তো আপনার সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণ করতে বলে, আইএমএফ বলে যে বাজেট ঘাটতি কমানোর কথা বলে, আইএমএফ বলে সাবসিডি আপনি কমাই দেন। তো সুতরাং আপনার একটা এমপ্লয়মেন্ট যে জেনারেশন, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটা কিন্তু সংকুচিত হয়ে যায় আইএমএফ এর, যেটা শ্রীলঙ্কাতে এখন শ্রীলঙ্কা অনেক কিছু ফেস করতেছে এখন আইএমএফ এর ঋণ কর্মসূচি থাকাতে। তা আমরা আইএমএফ এর ঋণ কর্মসূচির শর্ত হিসেবে আমার রাজস্ব আয় বাড়ানোর কথা ছিল, বলছে যে কর জিডিপি রেশিও তোমার 0.5% এই অর্থ বছরে বাড়াতে হবে, সামনে অর্থ বছরে 0.8% বাড়াতে হবে। কিন্তু আমার আদৌ বাড়ছে কিনা, এবং যদি আমার কর জিডিপি বাড়াতে হয় তাহলে প্রত্যক্ষ ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যম দিয়ে, কারণ আমি হঠাৎ করে বাজেটের পরপরই আমি লক্ষ্য পূরণ করার জন্য ভ্যাট বাড়িয়ে দিয়ে যে মানুষগুলো খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, যারা আজকে উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে তাদের জীবনটা এখন কষ্টকর হয়ে গেছে, তাদের উপরে আমি ভ্যাটটা চাপিয়ে তাদের কাছ থেকে আবার কর নিয়ে আমি আবার কর আহরণ বাড়িয়ে দেখাচ্ছি, এটা আসলে মানে যুক্তিসঙ্গত না আমি মনে করি। তবে আমার কাছে মনে হচ্ছে যে কর অব্যাহতি, কর ফাঁকি, কর জাল বাড়াতে হবে, কর ফাঁকি কমাতে হবে, কর অব্যাহতি পূরণ কমাতে হবে, এই বিষয়গুলোকে। আর বিদেশিরা যারা কাজ করছে আমাদের দেশে, তাদের কাছ থেকেও কিন্তু এত বছর ধরেও আমরা কিন্তু কর
আহরণ করতে ব্যর্থ হয়েছি। অনেক বিদেশি আমাদের দেশে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ হয়তো আছে, সুতরাং তাদের কাছ থেকে অনেক প্রকল্পে বিদেশিরা কাজ করছে, তারা পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে আমরা কর নিতে পারছি না। সুতরাং এটাও আমাদের একটা ব্যর্থতা ছিল এতদিন। জি, সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অর্থনীতি একটা স্থিতিশীল অবস্থায় এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকে এখনও খেলাফি ঋণে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। অনেকগুলো ব্যাংক দুর্বল হয়ে গেছে, যদিও কিছু ব্যাংকে আবার মার্চ করা হয়েছে। সব মিলে আসলে ব্যাংক খাতের সংস্কার কতটা ফলপ্রসূ হয়েছে এবং আগামী দিনে কি চ্যালেঞ্জ রয়েছে? আর জি দেখেন, আজকে বাংলাদেশে 2 ডজনের কাছাকাছি আপনার ব্যাংকগুলো মানে সিক হয়ে গেছে। এর ভিতর থেকে আমি 5টা ব্যাংক নিয়ে আমি মার্চ করেছি। আচ্ছা, 5টা ব্যাংক নিয়ে মার্চ করেছি। তারপরে হচ্ছে যে আপনার রাজস্ব আয়, সেখানে তো আপনার জনগণের টাকা আমি সেখানে বিনিয়োগ করেছি। আর তো আপনার 20টা ব্যাংক এখনো রয়েছে। বাংলাদেশে যেটা দেখা গেছে যে ব্যাংক খাতের সংস্কার অন্তর্বর্তী সরকার ফোকাস করেছে। হ্যাঁ, ব্যাংকিং খাতে আমি ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স করেছে এবং অনেক আইন এবং আপনার ব্যাংক কোম্পানি অ্যাক্ট এটা অ্যামেন্ডমেন্ট করার জন্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার অ্যামেন্ডমেন্ট করার জন্য কিন্তু এটা চলমান প্রক্রিয়া রয়েছে। আপনার টাকা পাচার করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আমার কাছে একটা বিষয় যে ব্যাংক খাতের যে সংস্কার, হ্যাঁ কিছু পলিসি ডেভেলপ করা হয়েছে, কিন্তু সামনে রাজনৈতিক সরকার আসবে। রাজনৈতিক সরকার এই যে পলিসিগুলো ডেভেলপ করা হয়েছে সেটা কতটুকুনি আপনার মানে অর্থনীতি বান্ধব দেখবে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে সমস্যাগুলো চলমান রয়েছে সেই চলমানগুলো রাজনৈতিক সরকার এটা টেনে নেবে কিনা, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। সুতরাং আপনি এখন ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করবেন, বাংলাদেশ ব্যাংক অর্ডার অ্যামেন্ডমেন্ট করবেন, তাই সুতরাং এটার সাথে কিন্তু আপনার রাজনৈতিক সরকারের একটা চাওয়া পাওয়া রয়েছে। তারা কি আসলে অ্যামেন্ডমেন্ট করতে চাচ্ছে? তারা কি অর্থনীতি বান্ধব? তারা কি একটা আপনার ভালো পলিসি গ্রহণ করবে কিনা, সংস্কার করবে কিনা, এটা একটা চ্যালেঞ্জ। সুতরাং ব্যাংক খাতে যে সংস্কার বলতে আমি 5টা ব্যাংক একীভূতকরণ করলাম, আমি একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করলাম, কিন্তু এখনো তো 20টা ব্যাংক রয়েছে। সেই 20টা ব্যাংকের আমি কিভাবে এটা কিভাবে গুড গভর্নেন্স আমি নিশ্চিত করব? এবং বাংলাদেশে যেটা দেখা গেছে যে আপনার অর্থনৈতিক যে অর্থনৈতিক যে চরিত্রটা, সেই অর্থনৈতিক চরিত্রটা কিন্তু আসলে খারাপ হয়ে যায় কিন্তু আপনার রাজনৈতিক সরকারের কারণে, এবং বিগত রাজনৈতিক সরকারের কারণেও কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু দেখেন ভিয়েতনাম থেকে টাকা পাচার করার কোনো ধরনের কোনো আপনার ওয়ে নাই। বাংলাদেশে টাকা পাচার করার একটা হাব হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই বিষয়গুলো তো আমরা নিজেরা ক্রিয়েট করেছি, আমরা চেয়েছি। সুতরাং আপনি আজকে বলছেন যে ব্যাংক খাত সংস্কার, হ্যাঁ সংস্কার কিছুটা হয়েছে। যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে হয় তাহলে রাজনৈতিক সরকারের সদিচ্ছা দরকার করতে হবে। আচ্ছা, আমরা আলোচনা ফিরবো, তবে সময় হলো আরও একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরও একটি বিরতি নিতে চাই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা করছিলাম 10 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় এডিবি বাস্তবায়ন, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে স্টুডিওতে আছেন পিটিইআরসির চেয়ারম্যান জনাব মাজেদুল হক। আমরা আলোচনায় ছিলাম, তবে আলোচনায় ফেরার আগে আমরা আজকের পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম আছে আমাদের কাছে, সেগুলো একটু দেখে নিতে চাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে যে ট্রাম্প ট্যারিফের প্রভাব, অক্টোবরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে প্রায় 11%। দ্বিতীয় শিরোনামটি করেছে বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে যে বিনিয়োগ স্থবির, আস্থাহীনতা অর্থনীতি, যেটি আসলে সিপিটির যে গতকাল প্রতিবেদন প্রকাশ করেছে তার আলোকে এই রিপোর্টটি তারা করেছে, যেটি নিয়ে মোটামুটি আমরা আলোচনাও করেছি অনেকগুলো বিষয়। 3 নম্বর শিরোনামটি করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে, এই শিরোনামটি করেছে দৈনিক সমকাল, এবং সেখানে তারা আসলে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছে যে এশিয়ার কোন দেশগুলোতে মূল্যস্ফীতির হার কী পরিমাণে রয়েছে, সেই চিত্রটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সমকালের আরেকটি শিরোনাম আছে, তারা করেছে যে 102 হতদরিদ্রের নামে 963 কোটি টাকা ঋণ, এরকম একটি শিরোনাম করেছে, এবং সেখানে বলছে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাজিরপাড়ার বাসিন্দা রাসেল আহমেদ জরাঞ্জলীন মাটির ঘর তার, রক্তশূন্যতায় ভুগছেন, অন্যের সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না, অসহায় রাসেলকে সাহায্য দেওয়ার কথা বলে 4 বছর আগে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড নেন এক ব্যক্তি,
আজ অবধি তার কোনো মানে খবর পাওয়া যায়নি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 9,27,00,000 টাকার ঋণ সৃষ্টি হয়েছে। মানে এরকম একটি বিষয় আসলে এখানে তারা শিরোনাম করেছে। এরপরে শেয়ার বীজ তারা একটি শিরোনাম করেছে, ইসলামী ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা। এটি আসলে গতকালকে যে গভর্নর একটি অনুষ্ঠানের কথা কি বলেছিলেন সেখান থেকেই আসলে তারা এই শিরোনামটি করেছে। আমরা আলোচনায় ফিরতে চাই যে বিষয়টি আমরা আলোচনা একেবারে শেষের দিকে চলে এসেছি, তো ছোট করে কয়েকটি প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে যে আমরা এলডিসির বছরে রয়েছি, এই 2026 সালে এলডিসি হবে বাংলাদেশের, এরকম একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আসলে প্রস্তুতি কেমন এবং যদিও সরকার করার পক্ষে আছে কিন্তু ব্যবসায়ীরা বাড়ানোর পক্ষে, যদি সংক্ষেপে বলতেন। হ্যাঁ, দুটাই সুবিধা অসুবিধা দুটাই রয়েছে। এলডিসি গ্রাজুয়েশনকে কেন্দ্র করে হয়তো দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বৈদেশিক বিনিয়োগ বাড়বে এবং দেশের ঋণ মানটা বাড়বে। এতে করে দেশের ভাবমূর্তিটা উজ্জ্বল হবে। কিন্তু আপনার কিছু অসুবিধাও তো রয়েছে, রপ্তানি আয় থেকে শুরু করে ওষুধ শিল্প থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে হয়তো 5টা দেশে আমরা আপনার যুক্তরাজ্য, আপনার তুরস্ক, আপনার জাপান থেকে হয়তো 2029 সাল পর্যন্ত আমরা সুবিধা পাবো। কিন্তু 29 সালের পরে যে সুবিধা পাওয়ার জন্য, আমার যে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য হোক, ইনহ্যান্স প্রিফারেন্স সুবিধা পাওয়ার জন্য হোক, এটা পাওয়ার জন্য আমার যে 32টা কনভেনশন আমি স্বাক্ষর করেছি ইউরোপিয়ান ইউনিয়ন দেয়া, সেই 32টা কনভেনশনের স্বাক্ষর করা, সেটাকে আমরা কতটুকু ডেভেলপ করেছি? আমরা মানবাধিকার উন্নয়ন করছি কিনা, আমরা শ্রম অধিকার ঠিক রাখছি কিনা, আমরা বাক স্বাধীনতা ঠিক রাখছি কিনা, আমরা গণতন্ত্র ঠিক রাখছি কিনা, এই সমস্ত বিষয়গুলোর পরে কিন্তু আমার পরে ইনহ্যান্স প্রিফারেন্স সুবিধাটা একটা পাবো কিছু দেশ থেকে, 2-3টা দেশ থেকে হয়তো ইনহ্যান্স প্রিফারেন্স সুবিধা পাবো, আর আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জি, আর আরেকটি একেবারে 30 সেকেন্ডে যদি আপনি আরেকটা বিষয় বলতেন যে আগামী রাজনৈতিক সরকারের জন্য এখন প্রধান কি চ্যালেঞ্জ হতে পারে? আগামী রাজনৈতিক সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার দারিদ্র্য বিমোচন করা, কর্মসংস্থান সৃষ্টি করা, বৈদেশিক শ্রমবাজারকে উন্মুক্ত করা, এক্সপানশন করা, রপ্তানি বৈচিত্র্যকরণ করা, এবং আপনার এটার পাশাপাশি যেটা আছে এলডিসি গ্রাজুয়েশনকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলোকে ঠিক রাখা। এবং আমি বলবো যে আগামী রাজনৈতিক সরকারকে অর্থনৈতিক সংস্কার করার জন্য আপনার অর্থনৈতিক সংস্কার একটা কমিশনও করতে পারে রাজনৈতিক সরকার। অনেক ধন্যবাদ। অর্থনৈতিক সংস্কার কমিশন করার মাধ্যম দিয়েই অর্থনীতির চাকা আবার সচল হওয়া শুরু করবে। অনেক ধন্যবাদ জনাব মাজেদ আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন ছিল এইটুকুই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।